হ্যালো চিলড্রেন, আমরা আছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা সভ্য ও অসভ্য গল্পে। আগের দিন তোমাদের এই গল্পটি সম্পর্কে কিন্তু পুরোটাই পড়া হয়ে গিয়েছিল। আমি প্রত্যেকটা লাইন তোমাদের রিডিং পড়িয়ে মানে বুঝিয়ে দিয়েছি। আজকে আমরা এই গল্পের একটু প্রশ্ন উত্তর আলোচনা করব। তার আগে চলো আরেকবার আমরা এই গল্পের মূল ভাব বা গল্পের বিষয়বস্তু একটু পড়ে নিই বা আরেকটু রিভিশন করে নিই, যাতে ব্যাপারটা তোমাদের আবার মনে পড়ে যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সভ্য অসভ্য গল্প। সভ্য কথাটির আভিধানিক অর্থ হল শিষ্ট, মার্জিত এবং সুরুচিপন্ন মানুষ। বিপরীতে অসভ্য বলতে আমরা কি বুঝি? না অভদ্র, অমার্জিত, অশিষ্ট এবং অসামাজিক মানুষ। তখনকার দিনে, মানে উনি যেই সময় গল্পটা লিখছেন সেই সময় ইউরোপীয়রা সাধারণত জ্ঞানে বিজ্ঞানে উন্নত সভ্য মানুষ হিসেবেই পরিচিত ছিল। আর লেখকের মতে কেবল জ্ঞানে বিজ্ঞানে উন্নত মানুষকেই সভ্য বলা যায় না, তাদের মধ্যে সভ্যর যে গুণাবলী থাকা প্রয়োজন তা না থাকলে কিন্তু তাকে কখনোই সভ্য বলা যায় না, বরঞ্চ তাকে অসভ্য বলা যেতে পারে। বিদ্যাসাগর মহাশয় এই প্রবন্ধের মাধ্যমে সভ্য ও অসভ্যের মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন। অর্থাৎ গল্পে আমরা পাই যে এক ইউরোপীয় মানুষ, সে নিজের যে তার যে স্বজাতিত্ব বোধ বা নিজের যে জ্ঞানে বিজ্ঞানে দক্ষতায় যে ইউরোপিয়ানরা খুব উন্নত, এই সব কিছুর জন্য এতটাই আত্মগর্বে গড়িয়ান ছিল যে সে তার বাড়িতে এক আমেরিকান আদিবাসী তৃষ্ণার্ত পরিশ্রান্ত হয়ে এসেছিল এবং সে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। অর্থাৎ তার মধ্যে মিনিমাম শিষ্টাচার বলে কিছু ছিল না, মানবিকতাও বলে কিছুই ছিল না। কিন্তু এই ভদ্রলোকই বেশ কিছুদিন বাদে যখন নিজে পরিশ্রান্ত হয়ে সেই আমেরিকানবাসীর বাড়িতে আশ্রয় চেয়েছিলেন, সেই আমেরিকানবাসী কিন্তু তাকে অত্যন্ত বিনীতভাবে সারা রাত আশ্রয় দিয়েছিলেন এবং তাকে যথাসম্ভব তাকে আতিথ্যতা করেছিলেন। তাহলে এই গল্প থেকেই আমরা বুঝি যে সভ্য মানে যে শুধুমাত্র তার জ্ঞানে বিজ্ঞানে উন্নত কিংবা স্বজাতিত্ব বোধে আমরা একটা বিশাল বড় সেই ভাবাটাই কিন্তু সভ্যতা নয়। সভ্যতার পরিকাঠামোর মধ্যে কিন্তু শিষ্টাচার, ভদ্রতা, মানবিকতা বোধ সব কিছুই থাকে। এবার এই গল্পটাতে তোমাদের কিছু কিছু শব্দ হয়তো একটু অন্যরকম লাগতে পারে, কারণ গল্পটা লেখা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা এবং অষ্টাদশ শতকে লেখা, এবং সেই সময় কি ছিল, সবেমাত্র বিদ্যাসাগর মহাশয়ের সৌজন্যে বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা হিসেবে প্রকাশ পাচ্ছে। এই ভাষার মধ্যে আমরা অনেক তৎসম শব্দও দেখতে পাই, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে যেই শব্দগুলো ডাইরেক্ট বাংলা ভাষায় প্রবেশ করেছে। সেই জন্য আমরা এই গল্পে যেই শব্দ অনেক সময় দেখতে পাই, সেই শব্দগুলি তোমাদের কাছে একটু অন্যরকম, মানে সাবলীল নাও লাগতে পারে। আমি তোমাদের কিছু শব্দার্থ আলোচনা করে দিচ্ছি। আদিম কথাটার অর্থ হচ্ছে অতি প্রাচীন। ক্লান্ত মানে তো তোমরা জানো, শ্রান্ত বা পরিশ্রান্ত ইত্যাদি। সন্নিহিত কথাটার অর্থ হচ্ছে সংলগ্ন। গৃহস্বামী, বাড়ির কর্তা। কাতর কথাটার অর্থ হচ্ছে কষ্টে বা দুঃখে অভিভূত হয়ে যাওয়া। আহার অর্থাৎ খাদ্য বস্তু। কোপ মানে ক্রোধ। পাপিষ্ঠ মানে পাপী। আলয় অর্থাৎ গৃহ বা বাড়ি। বয়স্য বর্গ কথাটার অর্থ হলো সমবয়সী বন্ধুরা। সমভিব্যাহারে অর্থাৎ সঙ্গে। মৃগয়া কথাটার অর্থ হচ্ছে শিকার।
মৃগ কথাটার অর্থ হচ্ছে হরিণ। সঙ্গ ভ্রষ্ট অর্থাৎ সাথীহারা হয়ে যাওয়া। নাম নির্দেশ পূর্বক অর্থাৎ নাম ধরে। উচ্চস্বরে, উচ্চস্বরে কথাটার অর্থ হচ্ছে চিৎকার করে। অন্তঃকরণে, অন্তঃকরণে মানে মনের ভিতরে। অভিভূত বিহ্বল হয়ে যাওয়া। হতাশ আশাহত। ধাবমান, ধাবমান মানে দৌড়ানো। কিয়ৎক্ষণ অর্থাৎ কিছুক্ষণ। পর্ণশালা কথাটার অর্থ হচ্ছে কুঁড়ে ঘর। নয়ন গোচর মানে নজরে পড়া। অঙ্গীকার অর্থ হচ্ছে প্রতিজ্ঞা। পরিচর্যা, পরিচর্যা কথার অর্থ হচ্ছে সেবা। কিয়দ্দূর মানে কিছু দূর। নিরীক্ষণ করা মানে পর্যবেক্ষণ করা। আর স্বাভিনিবেশ কথাটার অর্থ হচ্ছে মনোযোগ সহকারে। যৎপর নাস্তি মানে যথেষ্ট। নৃশংস নিষ্ঠুর। সৌজন্য শিষ্টাচার। এই যে মানেগুলো বলে দিলাম, আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। এবং এই মানেগুলো যদি তোমরা লিখে না নাও, ভালো করে ভিডিওটাকে শোনো এবং একটা খাতার মধ্যে মানেগুলো লিখে নাও, না হলে কিন্তু এরপরে আর এই মানেগুলো তোমরা কিছুতেই বুঝতে পারবে না এবং অসুবিধা। এরপর আমরা আজকে এই গল্প থেকে কিছু এমসিকিউ কোয়েশ্চেন মাল্টিপল চয়েস আমরা এখন করব, যেটা তোমাদের ব্যাক এক্সারসাইজে রয়েছে। আশা করি সবার এর মধ্যে বই পাওয়া হয়েছে। তাহলে প্রত্যেকে বইটা খোলো। দেখো প্রথম প্রশ্ন, পশু শিকারের জন্য বনে গিয়েছিলে কে? ইউরোপের এক সভ্য অধিবাসী, এশিয়ার এক সভ্য অধিবাসী, ইউরোপের এক আদিম অধিবাসী, আমেরিকার এক আদিম অধিবাসী। তাহলে 4 নম্বরটা হবে আমেরিকার এক আদিম অধিবাসী। ইউরোপীয় ব্যক্তি আদিম অধিবাসীর কাতর প্রার্থনা শুনে খুশি হলেন, মর্মাহত হলেন, রেগে গেলেন, হাসতে লাগলেন। উত্তর হবে রেগে গেলেন। 3 নম্বর, ঘটনার 6 মাস পরে ইউরোপীয় ব্যক্তিটি পৃথিবীর ভ্রমণে বেরিয়েছিলেন, মৃগয়ায় গিয়েছিলেন, জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন, নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। তাহলে কোনটা হবে? মৃগয়ায় গিয়েছিলেন। 4 নম্বর, কিছু পরে ইউরোপীয় ব্যক্তি আমেরিকার এক আদিম নিবাসী অট্টালিকা দেখতে পেল, গুহা দেখতে পেল, মাটির ঘর দেখতে পেল, না পর্ণশালা দেখতে পেল? কি হবে উত্তর? পর্ণশালা দেখতে পেল। 5 নম্বর, মহাশয়, আমরা বহুকালে সভ্য জাতি, আদিম জাতি, অসভ্য জাতি, উৎকৃষ্ট জাতি। হবে আমরা বহুকালের অসভ্য জাতি। এটা বহুকালের আদিম জাতিও হতে পারে, কিন্তু এটা একটু দাঁড়াও দেখে নি মহাশয়। আমরা হ্যাঁ, এটা হবে আমরা অসভ্য জাতিই হবে উত্তর, অসভ্য জাতি। পরে এর নেক্সট হচ্ছে ট্রু ফলস। তোমাদের যে বিবৃতিটি দেওয়া হবে, স্টেটমেন্টটি দেওয়া হবে, সেটি সত্য হলে পাশে সত্য লিখবে, মিথ্যে হলে পাশে মিথ্যে লিখবে। 1 নম্বর, তখন সে নিতান্ত খুশি হইয়া তথা হইতে প্রস্থান করিল। এটি না মিথ্যা হবে। এই ঘটনার প্রায় 6 মাস পর এক আদিম অধিবাসী বয়স্যবর্গ সমভিব্যাহারে মৃগয়ায় গিয়েছিল। আদিম অধিবাসী তো যায়নি, ইউরোপীয় বাসী গিয়েছিল, সুতরাং এটিও মিথ্যে। 3 নম্বর, অতঃপর তাহার অন্তঃকরণে বিলক্ষণ খুশির উদয় হইতে লাগিল। এটিও মিথ্যে। 4, আমার যা সংস্থান আছে আপনার পরিচর্যায় নিয়োজিত হইবে। এটি কিন্তু সত্যি। আমার যা সংস্থান আছে তা আপনার পরিচর্যায়
নিয়োজিত হইবে। রজনী প্রভাত হইলে সে ব্যক্তি ওই ইউরোপীয়র সঙ্গে কিয়দ্দূর গমন করিল। সত্যি। এবার আমরা ম্যাচিং করব। আদিম অধিবাসী, ইউরোপীয়, তৃষ্ণা, মৃগয়া, অবিচলিত। আদিম অধিবাসী কি হবে? আমেরিকার। ইউরোপীয় হবে গৃহস্বামী, তৃষ্ণার প্রাণবিয়োগ, মৃগয়া মৃগ, না মৃগয়া মৃগ, অবিতৃষ্ণা হচ্ছে তৃষ্ণায় প্রাণবিয়োগ, অবিচলিত নয়ন। ঠিক আছে, তাহলে এগুলো আদিম অধিবাসী কিসের হবে? আমেরিকার। ইউরোপীয় গৃহস্বামী, তৃষ্ণায় প্রাণবিয়োগ, মৃগয়ায় মৃগ, অবিচলিত নয়ন। তারপরে আমরা দেখছি শূন্যস্থান পূরণ করো। তখন সে বলিল, মহাশয়, তৃষ্ণায় আমার ড্যাশ হইয়াছে। তখন সে বলিল, মহাশয়, তৃষ্ণায় আমার প্রাণবিয়োগ হইতেছে। তাহলে প্রথমটা কি হবে? তৃষ্ণায় আমার প্রাণবিয়োগ হইতেছে। 2 নম্বর, বয়স্যগণের ড্যাশ উচ্চস্বরে বারবার আহ্বান করিতে লাগিলেন। বয়স্যগণের সঙ্গভ্রষ্ট হইলেন। বয়স্যগণের সঙ্গভ্রষ্ট হইলেন এবং না, এটা হবে বয়স্যগণের নাম নির্দেশপূর্বক উচ্চস্বরে বারংবার আহ্বান করিতে লাগিলেন। তাহলে 2 নম্বর কি হবে? বয়স্যগণের নাম নির্দেশপূর্বক উচ্চস্বরে বারংবার আহ্বান করিতে লাগিলেন। 3 নম্বর, আমার যা কিছু ড্যাশ আছে আপনার ড্যাশে নিয়োজিত হবে। কি হবে? আমার যা কিছু সংস্থান আছে আপনার পরিচর্যায় নিয়োজিত হবে। 4 নম্বর, তিনি তাহার দিকে ড্যাশ দৃষ্টি নিক্ষেপ করিয়া তৎক্ষণাৎ চিনিতে পারিলেন। তাহলে কি হবে? তিনি তাহার দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া তৎক্ষণাৎ চিনিতে পারিলেন। তিনি তাহার দিকে স্বাভিনিবেশ দৃষ্টি নিক্ষেপ করিয়া তৎক্ষণাৎ চিনিতে পারিলেন। সৌজন্য ও সদ্ব্যবহার বিষয়ে অসভ্য জাতি, সভ্য জাতি অপেক্ষা কত অংশে উৎকৃষ্ট। এই হচ্ছে তোমাদের এই 5টি শূন্যস্থান পূরণ। খুব ভালো করে বারবার কিন্তু গল্পটা রিডিং করবে, নাহলে কিন্তু পারবে না। আর আমি যেই আজকে শব্দার্থগুলো বলে দিলাম, শব্দার্থগুলো কিন্তু ভালো করে পড়বে। দরকার হলে ভিডিওটা পজ করে খাতা নিয়ে প্রত্যেকটা শব্দার্থ লিখবে, নাহলে কিন্তু শব্দার্থগুলো ঠিকঠাক মতো বলতে পারবে না। এখানে আমরা কী ধরনের প্রশ্ন পাচ্ছি? অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নাবলী, আর পাচ্ছি রচনাধর্মী প্রশ্নাবলী। অতি সংক্ষিপ্ত প্রশ্ন কি? আদিম অধিবাসীটি কোথাকার লোক ছিল? কী হবে উত্তর? আদিম অধিবাসীটি আমেরিকার লোক ছিল। কারা মৃগয়ায় গিয়েছিলেন? ইউরোপীয় তাহলে কী হবে উত্তরটা? যে ইউরোপীয় ওই গল্পের কারা মৃগয়ায় গিয়েছিল? এক ইউরোপীয় ব্যক্তি তার বন্ধুদের সঙ্গে মৃগয়ায় গিয়েছিল। এক ইউরোপীয় ব্যক্তি তার বন্ধুদের সাথে মৃগয়ায় গিয়েছিল। সমস্ত দিনের পরিশ্রমে কে ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়েছিলেন? সমস্ত দিনের পরিশ্রমে আমেরিকার
আদিম অধিবাসীটি ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়েছিলেন। আদিম অধিবাসীটির বাসস্থান কীরকম? আদিম অধিবাসীটি পর্ণশালায় বাস করত। সভ্য ও অসভ্য গল্পের কাহিনীকারের নাম কি? সভ্য ও অসভ্য গল্পের কাহিনীকার হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর এই গল্পের মধ্যে কিছু শর্ট কোশ্চেন আছে, অর্থাৎ যেগুলো 2 নম্বর কি 3 নম্বরের প্রশ্ন, আর আছে রচনাধর্মী প্রশ্ন। আর এই রচনাধর্মী প্রশ্ন আছে, আর আছে মানে লাইন তুলে দিয়ে প্রশ্ন। তা আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন থেকেই, অর্থাৎ দুটো সংক্ষিপ্ত প্রশ্ন এবং একটি রচনাধর্মী বোধ পরীক্ষা, সম্ভাব্য কিছু প্রশ্নাবলী লিখে দেবো এবং 2-4টে প্রশ্ন আমি উত্তর লিখে তোমাদের পাঠিয়ে দেবো। কীভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে সেটা বোঝার জন্য। এই গল্পে প্রশ্নের উত্তর যেভাবেই তোমরা লেখো না কেন, যদি রচনাধর্মী প্রশ্ন সবসময় দেখি মার্কসগুলো 1+1+2 এরকম, তাহলে প্রত্যেকটা মার্কসের জন্য আলাদা আলাদা কিন্তু প্যারাগ্রাফ একই সঙ্গে লিখে গেলে কিন্তু হবে না। এই গল্পে আমরা যে ব্যাকরণ পড়ব, সেই ব্যাকরণে বাক্য গঠন আছে, পদ পরিবর্তন আছে, সন্ধি বিচ্ছেদ আছে। কিন্তু সন্ধি বিচ্ছেদ তো তোমরা নিশ্চয়ই জানো, স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি দুটোই আছে। সুতরাং তোমাদের যেহেতু শুধু স্বরসন্ধি আছে, সুতরাং এখানে সন্ধি বিচ্ছেদ আর করার দরকার নেই। তোমাদের সন্ধি বিচ্ছেদ আলাদা করে এখানে করাবো না। সন্ধি বিচ্ছেদ যা এমনিতে পড়ানো হয়েছে সেটাই। আর লিঙ্গ পরিবর্তন, সমার্থক শব্দ, এছাড়া একদম শেষে আছে কারক বিভক্তি। যেহেতু তোমাদের কারক বিভক্তি সিলেবাসে নেই, সুতরাং কারক বিভক্তি করার দরকার নেই। তাহলে আরেকবার আমরা কি কি পড়লাম জেনে নিই। আমরা আজকে আমরা সভ্য অসভ্য গল্প থেকে প্রথমত পড়লাম সারসংক্ষেপ, অর্থাৎ সভ্য অসভ্য গল্পের মূল ভাব। দ্বিতীয়ত কি পড়লাম? দ্বিতীয়ত পড়লাম তোমাদের ব্যাক এক্সারসাইজে যে মাল্টিপল চয়েস প্রশ্নগুলো আছে সেগুলো, অর্থাৎ সঠিক উত্তরের পাশে রাইট চিহ্ন দাও, এইসব। আর কি পড়লাম? ম্যাচিং এবং সত্যযুক্ত, অর্থাৎ ট্রু ফলস লেখো আর কলাম এর সঙ্গে কলাম বি ম্যাচিং। আর অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীগুলো পড়লাম বা আলোচনা যেগুলো পড়লাম। যাদের বই আছে প্রত্যেকে নিশ্চয়ই করে ফেলেছে, তারা প্রত্যেকে খাতায় করে ফেলবে। একটা খাতা তৈরি করবে, বাংলা খাতা বলে, তার মধ্যে গল্পের নাম, ব্যাক কোয়েশ্চেন যেগুলো পড়াচ্ছি অতি অবশ্যই লিখে ফেলবে। আর যেই প্রশ্নের উত্তর আমি পাঠিয়ে দেবো পোস্টে, সেগুলোকে কিন্তু ওই খাতায় টুকে রাখবে, না হলে কিন্তু হারিয়ে ফেলবে। আর যেভাবে এই গল্পটা আমি পড়ালাম, এরপরে আমি আবার কালকে তো প্রশ্ন উত্তর পাঠাবো, এরপরে আরও যে গল্পগুলো পড়বো প্রত্যেকটা গল্প আলাদা করে হেডিং দিয়ে খাতায় কিন্তু লিখে ফেলবে, খাতায় না লিখলে হবে না। আর আমি যে ফার্স্ট ইউটির সিলেবাস যেটা পাঠিয়েছি, সেই ফার্স্ট ইউটির সিলেবাসও কিন্তু খাতায় পরিষ্কার করে লিখে দাও, না হলে কিন্তু পরে আর বুঝতে উঠতে পারবে না, বলবে এটা পড়াওনি, সেটা হয়নি, তিনি সেটা দিয়েছে কেন, এসব অনেক ব্যাপার হবে। সো ফার্স্ট ইউটির সিলেবাস বাংলা খাতায় পরিষ্কার করে লিখবে এবং প্রথম ফার্স্ট ইউটিতে যে কবিতাটা পড়িয়েছি, সেই কবিতা যা যা গ্রামার পড়িয়েছে সব